This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, তা হলো কম্বল বিতরণের জন্য তোলাবাজি আর টাকা না পেয়ে বেধড়ক মারধরের অভিযোগ। ভাবুন পরিস্থিতি কোথায় গিয়েছে। ব্যবসায়ীকে না পেয়ে তার প্রতিষ্ঠানের কর্মীকেই মারধর, গালিগালাজের অভিযোগ তৃণমূল নেতা এবং তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনা বর্ধমানের 1 নম্বর ব্লকের ভোতারপাড়া এলাকার। প্রতিষ্ঠানের কর্মী শেখ আরজুর অভিযোগ, 100 টাকা কম্বল কেনার জন্য তার উপর চাপ দেওয়া হয় এবং তৃণমূলের স্থানীয় নেতা শেখ মালিক এবং তার অনুগামীরা প্রবল চাপ দেন। আরজু তার মালিকের সঙ্গে যোগাযোগ করতে বলায় অকথ্য গালিগালাজ করা হয়। টাকা না পেয়ে আরজুকে বেদম পেটান শেখ মালিক ও তার অনুগামীরা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজনৈতিক আকচারচি শুরু। তোলাবাজি এবং মারধরের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূলের নেতা শেখ মালিক। তবে আরজুর অভিযোগ পেতে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। আমি কে জানো? তোমার বন্ধ করে দেবো, সে ক্ষমতা আছে না? আমাকে 100 পিস কম্বলের টাকা চাওয়া হয়, সেই টাকাটা আমি দিনাই বলে আমার ওপর ওরা চড়াও হয় এবং আমাকে অকাট্য ভাষায় গালাগালি করে আমাকে মারতে থাকে। আমার ওপর প্রাণনাশের হুমকি, এমনকি আমার হাত পা কেটে নেবে বলেছে শেখ মালিক। হ্যাঁ, তৃণমূল নেতা, উনি 1 নম্বর ব্লকের অধীনে পার্টিটা করে। ঘটনাটা পুরো মিথ্যা। হ্যাঁ, আর ওই গোডাউনে গিয়েছিল আমাদের ছেলেগুলো, একটা ওখানে বেআইনি ব্যবসা করছে, কি ব্যবসা করছে জানতে গিয়েছিল এবং ওদের কিছু লিভার ছিল এবং আরজু ছিল, আমাদের কর্মীদের ওপর চড়াও হয়। এবং যে ভিডিওটা ভাইরাল বলছেন ওইটা কার গলা, কে, ওইটা এখন প্রমাণ করাতে হবে। এই তৃণমূল কংগ্রেসের এটাই নীতি, এদের দুটো দাঁত হাতির মতো, একটি দেখানোর একটি খাওয়া। এরা সমাজসেবার নাম করে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলে আর সামান্য কিছু গরিব মানুষকে কয়েকটা কম্বল বা বস্ত্র দান করে নিজেদেরকে সমাজসেবী দেখানোর চেষ্টা করে। সেই অভিযোগের কতটা সত্যতা আছে নিশ্চয়ই তদন্ত করে দলের পক্ষ থেকে দেখা হবে এবং তিনিও থানায় অভিযোগ করেছেন, থানাও তদন্ত করছে। তো আমরা ব্যক্তিগতভাবে এটা মনে করি যে যদি কেউ কারুর ওপর কোনো চাপ সৃষ্টি করে কোনো কিছু করে সেটা অন্যায়। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা তুলে দিল কর্ণাটক সরকার। টুইট করে ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নির্বাচনী প্রচারে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এই প্রতিশ্রুতি দেয় কংগ্রেস। এরপর ক্ষমতায় আসার পরে অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণ করল কর্ণাটকের কংগ্রেস সরকার। 2022 সালে কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের ওপরে নিষেধাজ্ঞা জারি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সাইফার মামলাতে জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জামিন পেলেও ইমরান মুক্তি পাবেন কিনা সেটা পরিষ্কার নয়, কারণ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বহু মামলা ঝুলে রয়েছে। সাইফার মামলায় ইমরান এবং তার পিটিআই এর সহ সভাপতি মেহমুদ কুরেশি জামিনের আবেদন মঞ্জুর পাকিস্তানের সুপ্রিম কোর্টের। পরে খবরে চোখ রাখবো। আপনার খাবারের অধিকার নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা এতদিনে জেনে গিয়েছেন। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতারও হয়েছেন, কিন্তু এই দুর্নীতির জটটা কোথায় পেকেছে সেটাই আপনাদের একটু ডিটেলসে বুঝিয়ে দিই। একটা নতুন ধাপের নাম সামনে আসছে, রৌদ্র বৃষ্টি। কোনো আবহাওয়ার খবর নয়, কিন্তু এই রৌদ্র বৃষ্টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প। অন্তত তদন্ত বলছে যে এই প্রকল্পের বাস্তবায়ন এবং পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম ইডির স্ক্যানারে একটু জটিল লাগতে পারে। আমাদের এই বিশেষ প্রতিবেদনটা দেখুন, আপনার মনে জট কেটে যাবে। রেশনের লাইনে দাঁড়িয়ে চাল, ডাল, আটা, ময়দা কেনে আমজনতা। কিন্তু জানেন কি, রেশনের দোকানে এই পণ্যগুলো সরবরাহ করার দায়িত্ব কার? রেশনের জন্য খাদ্যশস্য কেনা এবং তা রেশন দোকান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের। 1974 সালে পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম তৈরি হয়। এই সংস্থা খাদ্য দফতরের অধীনস্থ। পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের ওয়েবসাইট বলছে, বর্তমানে সংস্থার চেয়ারম্যান প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশনের চাল, ডাল কেনা থেকে তা রেশন দোকান পর্যন্ত সরবরাহ করার দায়িত্বটা জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেই। খাদ্যমন্ত্রী না হয়েও খাদ্য দফতরের সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বটাই বালুর হাতে। রাজ্যের
এই কোম্পানির গত 11 বছরের ব্যালেন্স শিট তারা খতিয়ে দেখতে চায় এবং সেই সঙ্গে সঙ্গে এই নিগমের মাধ্যমে কত খাদ্যশস্য কেনা হয়েছে এবং কত খাদ্যশস্য পৌঁছে দেওয়া হয়েছে গ্রাহকদের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে সেটাও তারা খতিয়ে দেখতে চায়। নিগমের অন্তর্গত রৌদ্রবৃষ্টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। এটা আসলে রাজ্য সরকারের খুচরো পণ্যের দোকান। 2014 সালে রোজকার প্রয়োজনীয় জিনিস মানুষের কাছে কম দামে পৌঁছে দিতে এই রৌদ্রবৃষ্টির রিটেল চেন খোলে রাজ্য। প্রথম দোকান খোলা হয় খাদ্য ভবনের সদর দফতরে। ধাপে ধাপে রাজ্যের একাধিক পুরসভার সঙ্গে হাত মিলিয়ে আরও রৌদ্রবৃষ্টি আউটলেট খোলে। 2021 সালে ঠিক হয় পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম নিজেরাই এই দোকান চালাবে। একদিকে এই রৌদ্রবৃষ্টিতে বিভিন্ন পণ্য সরবরাহ করবার জন্য একাধিক বেসরকারি কোম্পানির সঙ্গে ডিল হয়েছিল, সেই লেনদেন ইডি স্ক্যানারে রয়েছে, কারণ ইতিমধ্যেই অরণ্য ভবনের যে তল্লাশি সেই তল্লাশিতে রৌদ্রবৃষ্টি সংক্রান্ত একাধিক নথি পাওয়া গেছে এবং সেখান থেকেও একাধিক গড়মিলের হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা। 2019 সালে পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের মাধ্যমে রমজান ও পুজোর সময় বিশেষ বরাদ্দ করা হয়। তালিকায় ছিল চাল, ডাল, আটা, ছোলা এবং ভোজ্য তেলের মতো পণ্য। সেই সরবরাহে কোনো বড় কেলেঙ্কারি হয়েছে কি? কারণ তথ্য বলছে রেশনে এই বিশেষ বরাদ্দের 99.99% পণ্য মানুষের হাতে পৌঁছে গেছে। কিন্তু ইডির মনে হচ্ছে এই সংখ্যা বাস্তবে সম্ভব নয়। আর নিগমের পারফরমেন্স যদি এতটাই ভালো হয় তাহলে বছর বছর টার্নওভার বাড়লেও মুনাফার বদলে ক্ষতি হচ্ছে কিভাবে? এমন একাধিক মিসিং লিঙ্কের খোঁজে তদন্তকারীরা। কেনা বেচা যত দুর্নীতি সব কিন্তু এই জ্যোতিপ্রিয় বাবুর নেতৃত্বে হয়েছে। আমরা কি সবই বুড়বাক? হ্যাঁ, আমরা সব ঘাসে মুখ দিয়ে চলি। 2011-12 অর্থবর্ষ থেকে 2022-23 অর্থবর্ষ পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের হিসেবে এই মুহূর্তে ইডির পাখির চোখ। সরবরাহ নিগমের মধ্যেই দুর্নীতির বীজ লুকিয়ে রয়েছে, এটাই এপিসেন্টার এবং সেই কারণেই এর প্রত্যেকটা হিসেবেই নতুন নতুন দুর্নীতির সূত্র সামনে আনবে এমনটাই আশা ইডি আধিকারিকদের। ক্যামেরায় অমিতের সঙ্গে সিজার, TV9 বাংলা।